আপু আপনার এই জিনিসটা আমার একদমই পছন্দ না। যারা বিরক্ত স্বরে বলে ওঠে, আপনি কেন বারবার আমার ভাইদের উপর ঢলে পড়েন? এটা কেমন অভ্যাস? নন মাহরামদের সামনে ঘোরাফেরা তো আমরাও করছি, ইটস ওকে, সেটাই যথেষ্ট গুনাহ। কিন্তু আপনি তো একেবারে গা ঘেঁষে যান, এগুলো কেমন আচরণ? এলিজা ভ্রু কুচকে একটু হেসে বলে, সো হাট ডলে পরিমাণে এগুলো তো নর্মাল। মাহিদ ভাইয়ের সাথে আমি এমনই ইউজুয়ালি উঠা বসা করি। কই উনি তো কখনো কিছু বলেনি আমায়। যারা শরীর আগুন হয়ে ওঠে এমন কথায় দাঁত চেপে বলে, তো যান গিয়ে মাহিদ ভাইয়ের কোলে গিয়ে বসে পড়ুন। আমি তো না করছি না আপনাকে। আপনার মাহিদ ভাই, আপনার যা খুশি করুন তার সঙ্গে, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু কিন্তু এরা আমার ভাই, আমার ভাইদের মাহরামদের হক আমি নষ্ট হতে দিব না। আপনি দয়া করে আমার ভাইদের থেকে একটু দূরে থাকবেন। সহ্য হয় না আমার। কেন কোনো পরনারী আমার ভাইদের পাশে থাকবে? সেটা সেটা ওদের স্ত্রীদের হক নষ্ট করা হবে। 7 দিন পেরিয়েছে। এই 7 দিনে এলিজার বাড়াবাড়ি মাত্রা ছাড়া হয়েছে। কথায় কথায় মাহিদ, জিদান, এমনকি জেহেরের গায়েও হাত দিয়ে ফেলে। যারা সহ্য শক্তি ভেঙে যায় আজ। পাশে দাঁড়িয়ে জেহের আর সায়রা ওকে থামানোর চেষ্টা করলেও লাভ হয়নি। যারা বলেই ফেলে সব। তখনই পেছনে দাঁড়িয়েছেন এসে মাহিদ ভাই। বিষাক্ত চাহনি নিয়ে তাকিয়েছিলেন জারার দিকে। সেই মুহূর্তে জারার মুখে শোনাচ্ছেন, সে আমার কেউ না। এই কথাটা কাটার মতো বিঁধে গেছে মাহিদের বুকে। যারা এখনো তাকে লক্ষ্য করেনি। এলিজা ভরকে গিয়ে মাহিদের দিকে তাকিয়ে কিছু বলতে যায়, মাহিদ ভাই। কিন্তু যারা ততক্ষণে 3 গুণ রেগে গিয়েছে। মুখ শক্ত করে বলে ওঠে, হ্যাঁ মাহিদ ভাই, যান বোন, গিয়ে ওনার কোলে গিয়ে বসে পড়ুন, প্রয়োজনে কাঁধে বসুন, আমার কোনো আপত্তি নেই। আপনার মাহিদ ভাই, আপনার যা খুশি করুন তার সঙ্গে, কিন্তু আমার ভাইদের আশেপাশেও যেন আপনাকে না দেখি। না দেখলেই ভালো, নয়তো খুব খারাপ হবে, খুব। এ বলে যারা পেছন ফিরে হাঁটা ঘরের উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ দুপাশ থেকে কেউ খপ করে ওর বাহু দুটো চেপে ধরে। আচমকা ছোঁয়ায় গা শিউরে ওঠে যারার। ভয়ে চোখ বন্ধ করে নেয়। ধীরে চোখ খুলতেই সামনে দেখতে পায় মাহিদ ভাইকে। উনি রাগে পুরো লাল হয়ে আছেন, চোখ দুটো ঠিক জ্বলছে। মাহিদ ভাই দাঁত চেপে বলেন, তো কি খারাপ করবি তুই? কি করবি? যারা ভয় পায় আর লজ্জায় মাথা নিচু করে নেয়। কিছু বলার শক্তিও হারিয়ে ফেলে এমন প্রশ্ন। মাহিদ এমন করছে কেন? মাহিদ ভাই ওকে জাকিয়ে বলেন, তোর তো সাহস হয় কি করে? আমি কখন বলেছি আমি এলিজা? তুই কেন বারবার তোর মুখে আমার নাম ওর সাথে জড়িস? শুনে বল, কেন জড়িস? যারা কিছু বলার আগেই পাশে দাঁড়িয়ে থাকা জেহের এগিয়ে এসে বলে ওঠে, ওই মাহিদ ভাই, ও কিছু জুড়ে দেয়নি, ও কিছু বলেনি। মাহিদ ভাই জেহেরের দিকে তীব্র চোখে তাকিয়ে বলে ওঠেন, তুই চুপ থাক, দেখতে পাচ্ছিস না আমি আমার বউয়ের সাথে কথা বলছি? এই একটি বাক্য শুনে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় সবাই। জেহের হতভম্ব হয়ে যায়। আর একটু দূরে দাঁড়িয়ে থাকা এলিজা, ওর তো শরীর পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মাহিদ ভাইয়ের মুখে বউ শব্দটা শুনে গলার ভেতরটা শুকিয়ে আসে ওর। কিন্তু কিছু করার নেই, কিছু বলারও নেই। মাহিদ ভাই এবার জারাকে বলেন, যাও তুই ওর কাছে গিয়ে ক্ষমা চাও, সরি বল। যারা চোখ ছলছল করে ওঠে, ভেতরটা ছিঁড়ে যায়। এই মাহিদ ভাই এমন করে বলবেন? যারা চোখের পানি গিলে ফেলে, কণ্ঠটা শক্ত করে বলে, আমি সরি বলতে পারবো না, সত্যিটাই বলেছি আমি। এই কথায় আরো রেগে যান মাহিদ ভাই। আরো শক্ত করে ওর বাহু দুটো ধরে ঝাঁকিয়ে বলেন, সত্যি বলেছিস? সত্যি কি যে আমি ওর মাহিদ ভাই? আমি শুধু তোর। তুই কি বলছিস না আমি কারোর সাথে নিজের নাম জুড়তে চাই না? আমি মাহিদ মাহতাবের শুধু এক নারীর সাথে নাম জুড়েছে, আর সেটা হলি তুই। আমি তোর নামে মরতে চাই। তুই কেন অন্য কাউকে আমার সাথে জুড়লি? মাহিদ ভাই ধমকে বলেন, তুই সরি বলবি? বলছি ক্ষমা চা ওর কাছে। মাহিদ ভাইয়ের এই বাঘের মতো দমক আর চোখের আগুনে কেঁপে ওঠে যারা। সাহস ভেঙে যায়। মুখ থেকে নিজে নিজেই বেরিয়ে আসে, এলিজা আপু, মাফ করে দিন এর জন্য। এলিজা জোর করে হাসার ভান করে বলে, কোনো ব্যাপার না মিস্টার। মাহিদ ভাই এলিজার দিকে তাকিয়ে বলেন, ওকে মাফ করে দিস এলিস। আসলে আমার যত দিন যাচ্ছে তত আমার বউর বুদ্ধি ক্ষয় হচ্ছে, নিজের জিনিসকে মানুষের বলছে। এলিজা মেকি হাসে, কিন্তু ওর অন্তর সেই তো দাউ দাউ করে পড়ছে। এই ক্ষমা চাওয়া ও চায়নি, এই তাচ্ছিলের জ্বলন্ত আঙুল গায়ে চায়নি। তাকিয়ে রইল সে নিঃশব্দে। মাহিদ ভাই যারাকে বউ ডাকার শব্দের দহন নিয়ে। যারা নিজের বাহু ছাড়িয়ে নিতে চেয়ে গলায় আগুনে বলে, আমি কারো বউ নই, ছাড়ো না ভাই। কিন্তু মাহিদ ভাই ছাড়লেন না।
উনি আরো শক্ত করে ওর বাহু দুটো চেপে ধরে ওর চোখে চোখ রাখেন। ওর চোখে, সেই নরম পানি ভেজা চোখে এক মুহূর্তে সবকিছু বদলে যায়। যারা চোখের কোণে জমে সং অশ্রু মাহি ভাইকে এক নিমিষে ভেঙে দেয়। ওনার বুকের ভেতরটা হু হু করে কাঁপতে থাকে। এক দৃষ্টিতে ওর চোখে তাকিয়ে গলা ভার করে বলেন, তুই বউ আমার, মাহিত মাহতাবের বউ, তালুকদের বাড়ির বড় বউ। কিছু সময় থেমে বলেন, আর আমি তোকে বউ বলেই ডাকবো। আর যা যা আচরণ একজন মানুষ তার বউয়ের সঙ্গে করে আমি তাই করব। অনেক হয়েছে, আর না, এবার আমি নিজে নিজের ব্যবস্থা করব। যারা চোখে পানি নিয়ে বুকের সব অভিমান ঝেড়ে ফেলে স্পষ্ট উচ্চারণে বলে, আমি কারো মতো মন মতো করে চলতে পারবো না, আমি আমার মতো করেই চলবো। মাহিদ ভাই এবার গলার জোর বালান, ঘাড় ভেঙিয়ে বলেন, না, চলতে হবে তোকে আমার মতো। আমার বউ হয়ে সারা জীবন বাঁচতে হবে তোকে। অনেক সহ্য করেছে তোর যন্ত্রণা, এবার তুই দেখ তোকে কিভাবে যন্ত্রণা বলে। এটা বলেই উনি ওর হাত ছেড়ে দেন। চারপাশে নিস্তব্ধ হয়ে যায়, হাওয়ার শব্দ পর্যন্ত থেমে গেছে। এসব শুনে ওরা তিনজন, জেহের, এলিজা আর সায়রা হতবিহব্বল হয়ে দাঁড়িয়ে আছে। মাহিদ ভাই ঘুরে চলে যেতে নেন, ঠিক তখনই যারা রাগে অভিমানে কাঁপতে কাঁপতে জেহেরকে বলে ওঠে, ভাইয়া, আজ বিকেলেই তুই আমায় হুমায়রাদের বাড়ি নিয়ে যাবি, আমি আর এক মুহূর্তে এই বাড়ি থাকবো না। এ কথা বলে চোখ মুছে গাল টেনে নিয়ে চলে যেতে নেয় যারা। মাহিদ ভাই থমকে দাঁড়ান, একটু নীরব থেকে পেছনে ফিরে গর্জে উঠে বলেন, আমিও দেখি তুই কেমন করে চাস। ঠ্যাং ভেঙে রেখে দেব যদি পা পারাস এই বাড়ির বাইরে। যারা আর কিছু না বলে চলে যায়, চোখে আগুন, মুখে মৌনতা নিয়ে। মাহিদ ভাই উনি ওর পেছনে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তারপর নিজ রুমের দিকে চলে যান। রুমে গিয়ে যারা দরজা বন্ধ করে দেয় নিজের রুমের, আর নিজের কান্নাটুকু উগরে দেয় বালিশে মুখ লুকিয়ে। আর মাহিদ ভাই নিজের রুমে গিয়ে দরজায় হেলান দিয়ে বসে থাকেন, চোখ দুটো শক্ত করে বন্ধ, কিন্তু মনে একটাই প্রশ্ন, আমি কি সত্যি ওকে হারিয়ে ফেলছে? যারার বুকটা ফেটে যাচ্ছে, কান্নায় চোখ ভেসে আসছে। মাহিদ ভাই যদি ওকে একটা থাপ্পড়ও মারতেন তাও এতটা কষ্ট পেত না সে। মনে হতো উনি রেগে আছেন, কিন্তু এভাবে ক্ষমা চাওয়ানোটাও ওর কাছে সবকিছু সমাপ্তি। সেই মুহূর্তে সবকিছু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে জারার ভেতর। মন বলছে, এবার তো প্রমাণিত উনি এলিজাকে পছন্দ করেন, তাই তো তার কাছে আমাকে ক্ষমা চাইতে বললেন। যারা ধপ করে বসে পড়ে মেঝেতে, পিঠ ঠেকিয়ে দেয়ালে হেলান দিয়ে হাঁটু জড়িয়ে মুখ গুজে দেয়। আর কান্না থামে না, একটি একটি ফোঁটা বুক ভাসিয়ে দিচ্ছে। যারা ফিস ফিস করে, আমার মাহিদ ভাই আমারই তো ছিলেন, উনি তাহলে এমন কেন করলেন? ওইদিকে মাহিদ ভাইও যেন অসহ্য এক অস্বস্তির মাঝে পড়ে গেছেন। রাগের ঝোঁকে যা করে ফেলেছেন এখন ভেবে হাত কামড়াচ্ছেন। কেন এত জোরে ধমক দিলেন? কেন এমন করে ওর বাহু দুটো চেপে ধরলেন? আরো বড় প্রশ্ন, কেন অনুমতি ছাড়াই ওকে ছুঁয়ে ফেললেন? ছি মাহিদ, ছি, তোকে কি মানায় এসব? তুই তো জানিস ওকে তুই ভালোবাসিস। তুই কাজ কর, চোখের পানে দেখে বুঝলি না কতটা কষ্ট দিয়েছিস ওকে? নিজেকে নিয়ে ঘৃণায় ডুবে যাচ্ছেন মাহিদ ভাই। মনে মনে বারবার বলছেন, ছোট্ট একটা মেয়ে ভুলভাল কিছু বলতেই পারে, তাই বলে আমি এমন করলাম? এদিকে এলিজা বাগানে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের ফুলের দিকে, কিন্তু কিছুই দেখছে না সে। মনটা ভার হয়ে আছে। আমি কি করব? কি করলে মাহিদ ভাই আমার হবেন? বুকটা মোচড় দিয়ে উঠছে, না চাইতেও চোখে পানি জমেছে। নিজেকেই বোঝায়, যারা ভাগ্যবতী তাই মাহিদ ভাই তাকে ভালোবেসেছেন। একজন পুরুষ এমন স্নিগ্ধ আর স্পষ্ট ভালোবাসে, এই তো চাই একজন মেয়ে, কিন্তু সেই ভালোবাসা যারার কপালে লেখা ছিল। এলিজা চোখ বন্ধ করে ফিস ফিস করে, ভাগ্যবতী যারা অনেক বেশি ভাগ্যবতী। যদি পরের জন্ম বলে কিছু হতো তবে আমি যারার মতো ভাগ্য নিয়ে দুনিয়ায় আসতাম আর মাহিদ ভাইয়ের ভালোবাসা বুক ভরে নিতাম। বিকেলবেলা আসরের নামাজের পর বাড়িতে এক আলাদা ব্যস্ততা নেমে এসেছে। আর হবেই নাই বা কেন। চায়ের কাপ, নাস্তার আয়োজন, রান্নাঘরে টুংটাং শব্দ, সব মিলিয়ে এক উৎসবের প্রস্তুতি। যারা, এলিজা, সায়রা আর হুমায়রা বসে আছে লিভিং রুমে, আর ওদের মা আর খালারা রান্নাঘরে ব্যস্ত। কেউ চা বানাচ্ছেন, কেউ সমুচায় ভরছেন পুর।
কেউ আবার গল্প করতে করতে নাস্তার প্লেট গুছাচ্ছেন। জারাদের সাথে বসে আছেন ওদের দাদাজান আর দাদিজান। নাতনিদের সঙ্গে গল্পে মেতে আছেন দুজনেই। কখনো হেসে উঠেছেন, কখনো তাদের শুনছেন ওদের নানা কাণ্ড কারখানা। এমন সময় দরাম করে সদর দরজা জোরে খুলে পড়ে। সঙ্গে এক গাধা হট্টগোলের শব্দ তাদের মধ্যে আসে। মাহিদ ভাই, জিদান, ফাহিম মানে বাড়ির সব ভাইয়েরা একসাথে ঢুকে পড়ে ঘরে। ওদের হাসি, চোখে উচ্ছ্বাস মাতিয়ে দিচ্ছে সেদিক। যারা সহ সবাই চমকে তাকায় সদর দরজার দিকে। যারা চোখ আটকে যায় এক জায়গায়। যারা স্পষ্ট দেখতে পায় দরজায় দাঁড়িয়ে আছেন সবার সাথে মাহিদ ভাইও। পরনে বার্সেলোনার জার্সি আর হাত অব্দি কালো 3/4 প্যান্ট। হাত পায়ে লেগে আছে সামান্য মাটি। আর থাকবে নাই বা কেন, ফুটবল খেলে যে ফিরেছেন। যারা চোখ আটকায় এক বিন্দুতে। বার্সার জার্সি আর কালো 3/4 প্যান্টে আজ একদম অনন্য লাগছে মাহিদ ভাইকে। ঘরের আলোয় ঝিকমিক করছে ওনার এই মারাত্মক পুরুষালী সৌন্দর্য। যারা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওনার পানে, প্রিয় মাহিদ ভাইয়ের পানে। ওনার প্রতি সব অভিমান, রাগ, ক্ষোভ সবকিছুই এক মুহূর্তে হাওয়ায় মিলিয়ে যায়। ওনার এই রূপের কাছে হার মেনে যায় সমস্ত অভিযোগ। উনি সবসময় এমন ফুটবল পাগল একজন মানুষ, ঘরের ভেতর হোক বা বাইরে। বার্সার জার্সি অত না, আর্জেন্টিনা বা মেসির জার্সি থাকবেই। জার্সিগুলো ওনার শরীরের অংশ হয়ে গেছে। সবসময় প্রায় জার্সি পরেন উনি, এখনো পরেন। যারা কাছে এখনো কয়েকটি জার্সি আছে ওনার পুরাতন। মাহিদ ভাইয়ের কথা মনে পড়লেই এগুলো বের করে দেখেন। যারার খুব পছন্দ ফুটবল খেলা না, সে আগে থেকে ফুটবলের এতটা ভক্ত ছিল না। শুধু একটা কারণে এই খেলাটা তার অন্তরে খুব কাছের হয়ে গেছে, আর তা হলো মাহিদ ভাই। ওনায় দেখেই ফুটবলের প্রতি ভালোবাসা জন্মিয়েছে ওর। আগে যখনই মাহিদ ভাই খেলা দেখতেন, যারাও পাশে বসে দেখতো। টুকটাক কিছু বুঝতো, কিছু বুঝতো না, তাও আগ্রহটা বাড়তেই থাকতো। সুযোগ পেলেই একসাথে খেলা দেখা, টুকরো টুকরো কথা, মাঝে মাঝে একসাথে চিৎকার, প্রিয় দলের জয়ের জন্য হাহাকার। একদিন সন্ধ্যায় খেলা দেখার সময় মাহিদ ভাই জারাকে বলেছিলেন, আমার বুকের এক পাশে তুই আর অন্য পাশে ফুটবল। জারার মনটা কেমন করে উঠেছিল তখন। অভিমান হয়নি, বরং এক অদ্ভুত শান্তি লেগেছিল মনে। কারণ সে জানতো মাহিদ ভাইয়ের মনে ফুটবলের জায়গা কেউ নিতে পারবে না, আর না ওর জায়গাটা। কিন্তু আফসোস, এখন যারা মনে করে ওর জায়গাটা আর নিজের নেই। মাহিদ ভাই ধীরে ধীরে এগিয়ে আসেন। ওনার ঠোঁটে ঝুলে আছে তো ওনার সেই চিরচেনা মুচকি হাসি। ওনায় আসতে দেখে চোখ নামিয়ে নেয় যারা। চোখে ন্যায় ঝুলে আছে শত কথা, অগোছালো অনুভব। তখন জেহের স্বামীর দিকে তাকিয়ে বলে, আরে তাড়াতাড়ি যা, গিয়ে ফার্স্ট এড বক্স আর একটা ছোট্ট কিছু নিয়ে আয়। মাহিদ ভাই লেগেছে তো নাকি? ওর কথায় যারা আবার চোখ তুলে ভালোভাবে তাকায় মাহিদ ভাইয়ের পানে। সাথে সাথে কপাল কুঁচকে যায় ওর। যাবে নাই বা কেন, তাহার প্রিয় পুরুষের হাঁটু থেকে যে রক্ত গড়াচ্ছে। মাহিদ ধীরে ধীরে এসে সোফায় বসেন। দাদি যান হালকা অস্থির গলায় বলেন, ইস, এত কেটে গেছে, কি করে হলো? দেখে শুনে করবি তো। মাহিদ মুচকি হেসে দাদি জানের দিকে তাকিয়ে বলেন, আরে তেমন কিছু না, একটু ছিলে গেছে, অসাবধানতার বসে। স্বামী ফার্স্ট এড বক্স এনে জিদানের হাতে দিয়ে বলে, মেজো ভাইয়া তুমি লাগিয়ে দাও, আমরা গেলাম গোসল করতে। এই বলে স্বামী চলে যায় পুকুরের উদ্দেশ্যে। ফাহিম, জেহের, সাফরাজ আগে চলে গেছে। জিদান যারার দিকে এগিয়ে আসে। ওর হাতে ফার্স্ট এড বক্স আর ছোট্ট ভেজা তাওয়াল দিয়ে বলে, নে তুই করে দে, আমি গেলাম গোসল করতে। যারা তো থ হয়ে বসে থাকে, কি এখন এই পুরুষের সামনে আবার যেতেও হবে? যারা বক্সটি নিতে চায় না, না বললেও চায়। তখন দাদাজান বলে, আরে কেউ কি ওষুধ লাগিয়ে দিবে? রক্ত তো সব পড়ে গেল। জিদান যারার হাতে বক্সটি দিয়ে বলে, হ্যাঁ দিবে। এই বলে জিদানও চলে যায়। যারা এক পলক তাকায়, চারপাশে বেশ বিরক্ত হয়। তারপর ধীরে ধীরে উঠে যায়, বক্স হাতে নিয়ে এগিয়ে যায় মাহিদ ভাইয়ের দিকে। অতঃপর ওনার সামনে হাঁটু ঘেরে বসে। মাহিদ ভাই তো মহা খুশি, মনে মনে প্রিয়তমার যত্নের ছোঁয়া পাবে না আবারও। যারা ধীরে ধীরে তাওয়াল দিয়ে মাহিদ ভাইয়ের হাঁটুর রক্ত পরিষ্কার করে দেয়। ওর খুব খারাপ লাগছে, উনি এত অসাবধান। অনেকটা কেটে গেছে চামড়া। রক্ত মুছে যারা কটনে ওষুধ নেয়, তখন হালকা ঝুঁকে মাহিদ ভাই বলেন, আজ মনে হয় আমি বেশি সুন্দর লাগছিল, তাই এভাবে তুই আমার পানে তাকিয়েছিলে।
এ কথা শুনে যারার একরাশ অস্বস্তি পড়ে যায়, হাত থেমে যায় কিছু সময়ের জন্য। চোখ বড় করে ওনার পানে তাকায়। এই পুরুষ সব বোঝেন, লুকিয়ে দেখলেও শান্তি নেই। মাহিদ ভাই ওর এমন চাহনি দেখে একটু নড়ে চড়ে বসে, চারিদিকে চোখ বুলিয়ে ফিসফিসিয়ে বলেন, আমি তোর একান্ত পুরুষ, আমি লুকিয়ে দেখার কি? তুই যদি বলিস তো তোর সামনে আমি সারাদিন বসে থাকতে রাজি। যারা তো থা হয়ে যায়, এই পুরুষ কি বলছে। নিজেকে সামনে নিয়ে ওষুধ লাগিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে, বাজে বকবেন না মাহিদ ভাই, আপনার মতো নই আমি যে কাউকে আমি লুকিয়ে দেখব। মাহিদ ভাই সোফায় গা এলিয়ে চারিদিকে তাকিয়ে বলেন, চোরের মার বড় গলা, আর আমি তোকে লুকিয়ে নয় এমনি দেখি, এখনো দেখছে, আর সারা জীবনে দেখব, তবে ভন মরে দেখব। তখনই দাদিজান বলেন, কি হলো রে মাহিদ, তুই এভাবে বিড়বিড় করছিস কেন? মাহিদ ভাই চোখ টিপে হেসে বলেন, না দাদিজান, কিছু না। ইদানিং একটা পেতনি আমার পেছনে আছে, বারবার আমার লুকিয়ে দেখে। পেতনি শব্দটা শুনেই যারার ভ্রু কুঁচকে যায়। জেহের এমন বলে খেপায় ওকে। এবার উনিও বলছেন। যারা ওষুধ লাগানো শেষ করে উঠে দাঁড়িয়ে রাগে গম্ভীর গলায় বলে, সব মিথ্যে দাদিজান, উনি কোনো নায়ক নন যে পেতনি ওনার পেছনে পড়বে। হুমায়রা তখন সুযোগ লুফে নিয়ে বলে ওঠে, আরে তুই জানলি কি করে পেতনির কথা? তার মানে তুই সেই পেতনি। এই বলে সায়রা আর হুমায়রা একসাথে হেসে ওঠে। এদিকে এলিজা গম্ভীর মুখে বসে থাকে, চোখে স্পষ্ট আগ্রহ আর হিংসার মিশ্র অভিব্যক্তি। যারা মাহিদ ভাইয়ের খুনসুটি দেখে ভালোই লাগছে, তাও কোথাও একটা ভেতর জ্বলছে। যারা থতমত খেয়ে যায়, মুখ লাল হয়ে আসে এমন কথায় নিজেকে সামলে গলা শক্ত করে বলে, তুই বেশি বুঝিস, আমি শুধু বাস্তবতা বলছি। মাহিদ ভাইয়ের ঠোঁটের কোণে দুষ্ট হাসি টেনে ওর দিক তাকিয়ে বলে, তবে যদি তুই সেই পেতনি হোস তাহলে আমি কিন্তু ভাগ্যবান। এত সুন্দর পেতনি কজনের কপালে জোটে। এই কথায় দাদিজান হেসে বলেন, হ্যাঁ দাদা ভাই, কপাল ভালো তোর, তাই পেয়ে গেছিস এমন পেতনি, এবার যত্নে আগলে নে। যারার বুক কাঁপতে শুরু করে এমন কথায়। এই কথাগুলো এখনই কেন বলা হচ্ছে? পা ঠান্ডা হয়ে যায়, হাত পায়ের রক্ত গড়িয়ে যাচ্ছে মনের মধ্যে। এগুলো কেন বলা হচ্ছে? এখান থেকে চলে যেতে পারলেই বাঁচে। তখন মাহিদ ভাই যারার দিকে একবার তাকান, তারপর চোখ তুলে দাদাজানের দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ দাদাজান, আগলে তো নিবই, তবে কিছু অভিযোগের প্রহর কেটে যাক। আমি যে বড্ড খারাপ মানুষ, আমার প্রতি কারো কারো তো আবার অনেক অভিযোগ। আর এক মুহূর্ত দাঁড়ায় না যারা, চুপচাপ সরে যায়। মাহিদ ভাই ওর যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলেন, বড্ড বেশি অভিমানী তুমি প্রিয়তমা, তোমার সব অভিমান আমার বুকে রেখে দিও, আমি যত্নে ভালোবেসে আগলে নেব। ছাদে দাঁড়িয়ে আছেন মাহিদ ভাই আর জিদান। জিদান মুখ ঘুরিয়ে বলে, দেখ ভাই, আমি জানতাম তুই আসার জন্য ছুটি পাচ্ছিস না, তোকে চিন্তা দিতে চাইনি, তাই কিছু বলিনি। মাহিদ ভাই গলা একটু উঁচু না করে শান্ত স্বরে বলেন, তুই তো কথা দিয়েছিলে আমার যারা সব খবর পয়েন্ট টু পয়েন্ট দিবে, তাহলে এটা কেন বলিস না? জিদান মুখ খুলতে যাবে, তখনই ঝড়ের বেগে ছাদে উঠে আসে যারা। হাতে জিদানের ফোন। মাহিদ ভাইকে দেখে যারা থমকে যায়, কারণ এখানে ওনাকে দেখার আশা করেনি সে। যারা জিদানের দিকে এগিয়ে এসে ফোনটা এগিয়ে দেয়। ভাইয়া তোমার ফোন, আমি সারা বাড়ি খুঁজছিলাম তোমায়, তুমি ছিলে না, অনেকবার কল এসেছে নাও। জিদান ফোন হাতে নিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলে, হ্যাঁ রে, আমার সিনিয়র টিচার, আল্লাহ, কিছু প্রশ্নের টপিক নিয়ে কথা বলার ছিল। বলেই ফোন কানে দিয়ে সালাম জানাতে জানাতে নিচে নেমে যায়। যারাকে ফেলে ওর পেছনে পেছনে হাঁটা শুরু করে, কিন্তু যেতে পারে না। এটা দেখে পেছন থেকে গম্ভীর গলায় মাহিদ ভাই বলে ওঠেন, কি রে, তুই চলে যাচ্ছিস কেন? যারা জানা ছিল মাহিদ ভাই ওকে আটকাবেন, কিন্তু তাও এক মুহূর্তের জন্য থমকে যায় আপন পা। ধীরে ঘুরে দাঁড়িয়ে তাকায় পেছনে মাহিদ ভাইয়ের নাই, চোখে এক ধরনের নির্লিপ্ততা নিয়ে নিম্ন গলায় বলে, থেকে গিয়ে কি হবে? কথাটা মাহিদ ভাইয়ের খুব খারাপ লাগে, কিন্তু তাও একটুখানি মেকি হাসি হেসে তাকিয়ে থাকেন ওর দিকে। নিজের প্রিয়তমার পানে গভীর দৃষ্টি। সাদা বাসন্তী রঙের থ্রি পিসে কি অপার সৌন্দর্য ছড়িয়ে আছে যারার মধ্যে। মনে হচ্ছে নারীত্বের এক মারাত্মক সংজ্ঞা দিচ্ছে। ওনার চোখ আটকে যায় যারার চুলে। আহা, কি ভয়ঙ্কর সুন্দর এই চুল! যদিও তা আহামরি লম্বা নয়, হাঁটুর উপর অবধি, অতিরিক্ত লম্বা না হলেও ভয়ঙ্কর রকম ঘন আর কালো সে চুলগুলো। মাহিদ ভাই নিজেই বোঝেন না এমন কি আছে এই চুলে, যেখানে ওনার মন, ওনার শ্বাস, ওনার আত্মা আটকে যায় বরাবর।
মাহিদ ভাই ওর পানে তাকিয়ে শান্ত অথচ কণ্ঠ ভেজা করে বলে, এখনো তো জিজ্ঞেস করলি না আমি কেমন আছি, কেমন ছিলাম। বড্ড বড় হয়ে গেছিস তুই সারা। যারার বুক কেঁপে ওঠে মাহিদ ভাইয়ের এমন অভিযোগ শুনে। চোখ তুলে ওনার পানে তাকিয়ে বলে, ভালোই তো আছেন, ইউরোপ গেছেন, সব পূর্ণ হয়েছে, স্বপ্ন পূর্ণ হয়েছে, টাকা হয়েছে। আমার মতো কারো জিজ্ঞেস করা কি আসে যায়? আমি জিজ্ঞেস না করলে তো আপনি মন্দ থাকবেন এমনটা তো নয়, তাই না? মুহূর্তে স্তব্ধ হয়ে যান মাহিদ ভাই, অবিশ্বাসে তাকান ওর দিকে। এইসব বলছিস তুই সারা? তুই আমার কথা বলছিস? তুই তো আমার সাফল্যের পাশে ছিলে। যারা চুপচাপ ওনার চোখে চোখ রেখে বলে, এসব ভুলেও বলবেন না মাহিদ ভাই, আমি কিছু করিনি আপনার জন্য। দু একটা কথা বলেছি, উৎসাহ দিয়েছি, তাই বলে ভাববেন না আমি আপনার জীবনের অংশ। মাহিদ ভাইয়ের অন্তরে লাগে গিয়ে এই বিদ্রোহ। দীর্ঘশ্বাস ফেলেন মাহিদ ভাই, অতঃপর বলেন, জানিস সারা, তুই যখন আমি ভরসা দিতি বুকের ভেতরটা কেমন শান্ত হয়ে যেত। খুব খুশি হতাম আমি, একটা নিশ্চিন্ততা কাজ করত তোর প্রতিটা কথায়, প্রতিটা স্পর্শে। কিন্তু যখন দেশে গেলাম সবকিছু কেমন ফাঁস হয়ে গেল। আর কেউ তোর মতো করে কাঁধে হাত রেখে বলেনি, মাহিদ ভাই আপনি পারবেন, আল্লাহ আছেন, তিনি সব ঠিক করে দেবেন। স্ট্রেসে থাকলে কেউ মাথা টিপে দেয়নি, কেউ খুনসুটি করে চুল টেনে হাসাতে আসেনি। রাতে দেরি করে ফিরলে কেউ আর দরজা খুলে দাঁড়ায় না, কেউ নিজের হাতে গরম খাবার মুখে তুলে দেয় না, আর কেউ বারবার ভালোবেসে ডাকে না মাহিদ ভাই বলে। আর কেউ আমার হয়ে তর্কে নামে না, পাশে দাঁড়ায় না, বুক চিতিয়ে বলে না আপনি পারবেন। সব হারিয়ে গেল স্যার, সব কিছু, একেবারে সব। যারা কথাগুলো শুনে বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে ওনার পানে এক দৃষ্টিতে, কিন্তু তাও হালকা তাচ্ছিল্য নিয়ে বলে, কেন এলিজা এসব করেনি? মুহূর্তে চমকে যান মাহিদ ভাই, চোখে রাগের ঝলক। কি বলছে এসব এই মেয়ে? যারা আবারও তাচ্ছিল্য করে বলে, ও বুঝেছি, বিয়ে হয়নি তো এখনো। এক কাজ করুন, ওকে বিয়ে করে নিন, আমার থেকেও বেশি ভালোবাসবে ও আপনাকে। এরপর আর কিচ্ছু বলার সুযোগ পায় না। চটাস করে একটা থাপ্পড় পড়ে ওর গালে, নরম গালে গরম হয়ে ওঠা একটি আঘাত। থাপ্পড় খেয়ে যারা ছল ছল চোখে গালে হাত দিয়ে ওনার পানে তাকিয়ে বলে, আমায় মারলেন? মাহিদ ভাই দাঁত চেপে বলেন, হ্যাঁ বেড়েছে, দাঁত ভাঙেনি, ভেঙে দেয়। তুই সাহস কি করে হয় আমার সাথে অন্য নারীর নাম জড়তে? লজ্জা করো না নিজের স্বামীকে যেচে অন্যের হাতে তুলে দিতে? যারা গালে হাত দিয়ে ধীরে ধীরে মুখ তুলে চেয়ে থাকে আর কান্না করে বলে, আপনি মারলেন কেন আমায়? মাহিদ ভাই দাঁতে দাঁত চেপে বলেন, হ্যাঁ মারলাম, কারণ তুই আমার স্ত্রী, আমার ভালোবাসা, আমার অহংকার। তুই আমি অন্যের করে দিচ্ছিস বারবার সারা, আর আমি এটা সহ্য করব না। যারা কিছু না বলে অভিমানে নিঃশব্দে গুড়িয়ে যায়, চুপচাপ ছাদ ছেড়ে অদৃশ্য হয়ে যায় নিচে। মাহিদ ভাই থমকে দাঁড়িয়ে থাকেন ওর যাওয়ার পানে তাকিয়ে। ভেবেছিলেন আজ হয়তো ও রাগ করবে, কাঁদবে, চিৎকার করে সব অভিমান ঝেড়ে ফেলে দিবে, সব অভিমান অভিযোগ ওনার বুকে জমা রেখে দেবে। কিন্তু না, এই নারী তো ভয়ঙ্কর রকমের অভিমানী, অভিমানে আগুন। ওর নীরবতা তো বিস্ফোরণ ঘটায়। এবার তো উনি এমন কিছু করে বসেছেন যা একেবারে অঘটন। মাহিদের বুকের ভেতর এখন ধকধক করছে, গলা শুকিয়ে আসছে, শরীর ঘেমে উঠেছে আতঙ্কে, রীতিমতো কপাল বেয়ে ঝরছে ঘাম। এখন কি হবে? আর সামনে আসবে কি সে? আর কোনোদিন দেখা হবে মাহিদের সামনে? ভেতরটা গুড়িয়ে যাচ্ছে। মাহিদ ভাই আকাশের দিকে মাথা তুলে তাকিয়ে বলেন, ইয়া আমার রব, আপনি আমায় সাহায্য করুন, আমার অভিমানী সারাকে আমার করে দিন। জিদান ফোনে কথা বলতে বলতে নিজের রুমের ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। রাতের হালকা বাতাসে ওর পরনের শার্টটা একটু একটু দুলছে, কিন্তু তখনই হঠাৎই কানে আসে একটা অপার গলার শব্দ, গান। ভ্রু কুচকে ওঠে ওর। পাশের ব্যালকনিতে তাকায়, স্পষ্ট শুনতে পায় শায়রা গাচ্ছে, অনেক করে পাবো তোমার অনেক বেশি হব, অনেক করে পাবো তোমার অনেক বেশি হব, হাতটা ধরে পটটা ভুলে মনের কথা কব, হাতটা ধরে পটটা ভুলে মনের কথা কব, অনেক করে পাবো তোমার অনেক বেশি হব। গান শুনেই জিদানের মেজাজ এক লাফে চড়ে যায় মাথায়। নিজেকেই জিজ্ঞেস করে, কত বড় সাহস, এ বেয়াদব গান গাচ্ছে। মন তো চাচ্ছে এখনই গিয়ে উষ্টা মেরে ওকে নিচে ফেলে দে। আর সহ্য হয় না ওর। রাগের ঠোঁট কামড়ে ধমক দিয়ে চিৎকার করে ওঠে, কি রে, গলা রক ছেড়ে ফেলবো নাকি? শায়রার চোখ কুচকে ওঠে ভয় আর আতঙ্কে।
সে গলার জোরে জিদানকে নিচে ফেলে। কোনো দিকে না তাকিয়ে ওনা মাথায় টেনে নিতে নিতে চলে নেয় সে, কারণ এখানে থাকলেই বিপদ। কিন্তু এটা দেখে জিদানের রাগ কমে না, বরং আরো তুঙ্গে পৌঁছে ভয়ঙ্কর গর্জে ওঠে। বেয়াদবি করিস, দাঁড়া বলছে। কিন্তু সায়রা থামে না। এটা দেখে জিদান ধমকে বলে, আমি আসবো আমি, না দাঁড়াবি। সায়রা এক লাফে থেমে যায়। শীতে কাপা শরীরটা আরো জমে যায় জিদানের তীব্র কণ্ঠে। কাপা কণ্ঠে ফিসফিস করে বলে, দয়া করে মাফ করে দিন, আমি আর কখনো এমন করব না, গান গাইবো না, জীবনে কখনো আপনার সামনে আসবো না, কথা দিচ্ছি। জিদান দাঁত চেপে রুক্ষ গলায় বলে, আমার দিকে তাকা। কিন্তু সায়রা তাকায় না, মাথা নিচু করে থাকে। এবার আরো কঠিন সুরে জিদান ধমক দিয়ে বলে, তাকা বলছে, তাকা আমার দিকে, নয়তো সারা রাত আমার ছবির সামনে দাঁড়িয়ে থাকতে হবে তোকে। সায়রা আতঙ্কে ঘুরে দাঁড়ায়, চোখ তুলে তাকায় ওর পানে। মাথা নিচু, শরীরের ভাষায় ভয় ছড়িয়ে আছে। এবার জিদান বুকে হাত গুজে ওর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আবছা আলোয় বেশ চকচক করছে সায়রার সৌন্দর্য। সাদা ধবধবে কামিজ, লাল ওড়না, লাল সালোয়ার, এক অদ্ভুত পবিত্রতা ছড়িয়ে আছে ওর মধ্যে। চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নেয় জিদান। নিজেই নিজে গলা চেপে প্রশ্ন করে, ওকে দেখার অধিকার আছে আমার? নিজেই উত্তর দেয়, অবশ্যই আছে। আগত তো হয়ে গেছে আমাদের, কিছুদিন পরে তো বিয়ে। আমার নামে আংটি চুড়ি সবাই পড়বে। তাই এবার চোখ খুলে বলে, ওর পানে তাকিয়ে বলে, ওড়না সরা মাথা। সায়রা হতবাক হয়ে তাকায় জিদানের দিকে। কেন? জবাব আসে নিঃসংশয়ে, তোকে দেখবো, সরা ওড়না মাথা থেকে। সায়রা সংকোচ আর লজ্জায় সীমানায় দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে মাথা থেকে ওড়না সরিয়ে নেয়। জিদান কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে গভীরভাবে। তখনই সায়রা বিরক্ত, দুঃখ মিশ্রিত কণ্ঠে ফিসফিস করে বলে, আমায় এভাবে দেখা আপনার ঠিক না, আমাদের তো এখনো শুধু আকত হয়েছে। জিদানের চোখে রাগ আর কষ্ট একসাথে জ্বলে উঠে বলে, ওহ, তাহলে বিয়ের আগে আমায় প্রেমের প্রস্তাব দিয়েছিল, এটা ঠিক ছিল? সায়রা থতমত খেয়ে যায়। আপনি তো আমায় এর জন্য মেরেছেন, অপমান করেছেন, এখন আবার খোঁটা দিচ্ছেন। আর কতদিন খোঁটা দিবেন? জিদান চোখ নামিয়ে ঠান্ডা গলায় বলে, সারা জীবন দিব। একটু থেমে হেসে বলে, জানিস একটা কথা? সায়রা কাপা চোখে তাকায়। জিদান মাথা দুলিয়ে বলে, কি? আমার নাতি নাতনিরা একদিন গল্প শুনতে চাইবে, তখন আমি তাদের দাদি মানে তোকে নিয়ে গল্প বলবো। কিভাবে তুই আমায় প্রেমের প্রস্তাব দিয়েছিলি, কিভাবে মার খেয়েছিলি, সব ডিটেলসে বলবো। কেমন হবে শুনতে? ইন্টারেস্টিং না? সায়রার চোখ ছলছলিয়ে ওঠে। সবসময় জিদান ওকে খোঁচায়। জিদানের চোখে এক অদ্ভুত তৃপ্তি, ভালোবাসার মোড়কে বাধা, এক ধরনের দখলদারি। সায়রা আর কিছু বলে না, চুপচাপ চলে যায়। এই লোক খুব বাজে। জিদান ওর যাওয়ার পানে তাকিয়ে মুচকি হেসে বলে, আমার সবটুকু ভালোবাসা তোর জন্য তুলে রাখা প্রিয়তমা। দুপুরবেলা মাহিদ ভাই সকালে টাউনে গিয়েছিলেন, এই ফিরলেন। মাহিদ ভাই বাইরে থেকে ঘরে ঢুকতেই দেখলেন লিভিং রুমে সবাই জড়ো হয়ে কিছু একটা দেখছে। আবহাওয়াটা অস্বাভাবিক লাগে ওনার কাছে। এই তাড়াতাড়ি কৌতূহলে ভ্রু কুচকে সামনে এগিয়ে গিয়ে সোফার কাছে দাঁড়িয়ে সবাইকে পেছন থেকে জিজ্ঞেস করেন, কি হয়েছে? ওনার প্রশ্নে সবাই বেশ ঘাবড়ে যান, কিন্তু তাও সাথে সাথে সবাই ধীরে ধীরে পেছনে ফিরে তাকান। সবাই সরে যেতেই মাহিদ ভাই দেখেন তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে জারা আর জেহের। মুহূর্তেই চোখ বড় হয়ে যায় মাহিদ ভাইয়ের, বুকের ভেতরটা ধক করে ওঠে। জারার অর্ধেক চুল কাটা, এলোমেলো, অবিন্যস্ত, যেন কোনো ঝড়ে ছিঁড়ে গেছে। ওনার মা কাপা গলায় বলেন, বাবারে দেখ, এরা দুজন ঝগড়া করে একজন আরেকজনের চুল কেটে দিয়েছে। দেখ জেহের কি করেছে, এত সুন্দর চুলগুলো। এটা শুনে আর দেখে মাহিদ ভাই আর নিজের ভেতর থাকতে পারলেন না। হঠাৎ করে দুনিয়া ঘুরে যেতে থাকে ওনার চোখের সামনে। চারপাশে দেয়ালগুলো বিস্ময়কর ভাবে ধসে পড়ছে, মনে হয় ঠিক ওনারই ওপরে। মাহিদ ভাইয়ের বুকটা মুচড়ে ওঠে, নিঃশ্বাস আটকে আসে, চোখের সামনে সব কেমন ঝাপসা হয়ে যায়। ওনার প্রিয় সেই চুল, ওনার একান্ত দুর্বলতা, সব শেষ। ওনার বুকের বাঁ পাশে এক ঝাঁকুনি দিয়ে ওঠে ভয়াবহ ব্যথায়। মাহিদ ভাই শক্ত হাতে বুকের বাঁ পাশটা চেপে ধরেন, কিন্তু নিজেকে আর ঠিক রাখতে পারলেন না মাহিদ ভাই। দেহটা ঝিমঝিম করে ওঠে। কাত হয়ে ধপাস করে পড়ে যান সোফায়। কাত হয়ে পড়ার সময় মুখে বলেন, আমার একান্ত দুর্বলতা। এই দৃশ্য দেখে সবাই থমকে যান। মুহূর্তের জন্য ঘর জুড়ে নেমে আসে আতঙ্ক। কি হলো এমন? সামান্য কিছু চুলের জন্য
কিন্তু যদি যারা জানতো এই সামান্য চুলগুলোর মাঝেই ছিল মাহিদ ভাইয়ের জারার গন্ধ, ছিল ওনার পৃথিবী, ছিল ওনার শান্তি, যদি তারা জানতো ওনার প্রিয়তমা চুলে মাহিদ ভাইয়ের প্রাণ ভোমরা বাস করে, আজ এই প্রাণ ভোমরাই হাতে পড়েছে, ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে। তাই তো তিনি এভাবে ভেঙে পড়েছেন। ওনার প্রাণ ভোমরাটা যে বাধা পড়ে আছে ওই চুলের এক একটা ভাঁজে, তাই তো সবার সামনে নিজেকে ধরে রাখতে পারেননি। হঠাৎ করে লুটিয়ে পড়েছেন তিনি নিঃশব্দ, নিঃসহায়, ভালোবাসায় বিস্তব্ধ হয়ে। মাহিদ ভাইকে এভাবে হঠাৎ পড়ে যেতে দেখে পুরো ঘরে এক মুহূর্ত হিম শীতলতা, নীরবতা নেমে আসে। ওনার মা চিৎকার করে ওঠেন, আল্লাহ, মাহিদ! সবার চোখ মুহূর্তেই বড় হয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগে সবাই ছুটে যায় ওনার পাশে যান। সায়রা দৌড়ে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসে। সেই মুহূর্তে যারা তো একেবারে স্থির নিথর দাঁড়িয়ে, ও নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। ও জানে, খুব ভালো করেই জানে মাহিদ ভাই ওর জন্যই এমন ভেঙে পড়েছেন। মাহিদ ভাইকে ধীরে ধীরে তুলে বসানো হয়, পানি দেওয়া হয়। উনি ডক ডক করে পানি খেয়ে নেন, তবুও হাত পা কাঁপছে ওনার, বুক ওঠানামা করছে তীব্র শ্বাসে। চোখ তুলে জেহেরের দিকে তাকাতেই ওনার বুক কেঁপে ওঠে। রক্তমাখা দৃষ্টি নিয়ে বলেন, আমার একান্ত দুর্বলতা শেষ। তোর এত বড় সাহস হলো কি করে আমার দুর্বলতা হাত দিতে? ওনার কণ্ঠে আগুন গলানো রাগ। এই বলে মাহিদ ভাই উঠে দাঁড়াতে যান, উদ্দেশ্য আজ জেহেরকে মেরে ফেলা। তখনই জেহের এক লাফে যারাকে সামনে এনে দাঁড় করায়, এক টানে ওর মাথা থেকে খুলে ফেলে সেই উইককাটটা। এটা দেখে এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে যান। যারা খোলা চুলের জায়গায় দেখা যায় একটি পরিপাটি করে আটা ক্যাপ। এটা আসলে এক্সট্রা উইক ছিল। আসলে জেহের অনেক কষ্ট করে যারাকে রাজি করিয়েছিল একটা প্রাঙ্ক করার জন্য। মাহিদ ভাই কতটা রিয়েক্ট করেন সেটা দেখার কৌতূহল থেকেই যারারও মনের কোণে একটা ইচ্ছে ছিল উনি সত্যি কতটা দুর্বল ওর চুলের প্রতি, সেটা নিজ চোখে দেখা। কিন্তু এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে এটা স্বপ্নেও ভাবেনি সে। যারার মা এটা দেখে পা থেকে জুতা খুলে হাতে তুলে নেন, মুখে গর্জে উঠেন, এই শয়তান পোলাপেনরে আজ আমি দেখাই। জেহের ভয় পেয়ে যারার পেছনে লুকায়। যারা বোঝে আজ তার বাঁচা যাবে না, সব বকা মারধর ওর ভাগ্যে জুটবে। ভয়ে চোখ বুজে ফিসফিস করে বলে, আম্মু, আমি জানতাম না, সত্যি বলছি, সব ভাইয়ের প্ল্যান ছিল। আমি শুধু ওর কথাই করেছি। ও চেয়েছিল আপনাদের সঙ্গে একটু মজা করতে। মাহিদ ভাই রাগে কাঁপছেন, গর্জে উঠে বুক ফাটিয়ে, কিন্তু তাও কিছু বলছেন না। মাহিদ ভাইয়ের আম্মু বলে ওঠেন, তাদের ফাইজলামির জন্য যদি আমার ছেলের কিছু হয়ে যেত, দেখলে কি দশা হতো ছেলেটার। তোদের এসব ফাইজলামি যদি জানতাম। যারা আর জেহের মাথা নিচু করে ফিসফিস করে বলে, সরি বড় আম্মু। মাহিদ ভাই দাঁত চেপে বলে, তোরা জানতে না আমি ওর চুলের প্রতি কতটা দুর্বল, জানতে না, তবুও খেলা করলি। তিনি যারার দিকে তাকিয়ে অসহায় গলায় বলেন, যারা তুই তো জানতে আমি কতটা দুর্বল তোর চুলের জন্য। এমন কথা শুনে যারার বুকের ভেতরটা খচ করে ওঠে, বুকটা ভার হয়ে আসে, চোখের কোণে জমে যায় এক ফুটো পানি। সে সত্যি এমন বাজে কিছু চায়নি। মাহিদ ভাইয়ের আম্মু তখন হাতের ইশারায় ডাকেন, এদিকে আয় যারা। যারা ধীরে ধীরে এগিয়ে আসে, পা জমে গেছে। মনে হচ্ছে পৃথিবীর সব চোখ ওর দিকেই তাকিয়ে আছে। ও সত্যিই সঙ্গে সঙ্গে জেহেরকে ধরে কান মলা দেন ওর মা। এক টানা বকতে থাকেন, তোদের মাথায় ঢুকেছে কিসে রে? ছেলেটার যদি কিছু হতো। যারা থেমে যায় মাহিদ ভাইয়ের সামনে এসে, মুখটা নিচু করে নেয়, বুকটা ধরফর করছে। ও একবার মাথা তুলে চেয়ে দেখে, তখন মাহিদ ভাইয়ের আম্মু চুপচাপ ওর দিকে তাকিয়ে ইশারা করেন, এগিয়ে আয়, হাঁটু মুড়ে বস। যারা একটু কেঁপে ওঠে, কিন্তু আদেশ অমান্য করার সাহস নেই। হাজারো দ্বিধা, ভয় আর লজ্জা নিয়ে ধীরে ধীরে গিয়ে হাঁটু মুড়ে বসে মাহিদ ভাইয়ের সামনে। মাহিদ ভাই মুখ ঘুরিয়ে রেখেছেন, চোখে অভিমান জমে আছে কালো মেঘ হয়ে। মাহিদের আম্মু ওনার ডান হাতটা ধরে যারার মাথায় রাখেন, দেখ তোর যারার চুল ঠিকই আছে, ও কখনো এমন কিছু আর করবে না, তুই ওকে মাফ করে দে বাবা। যারা তখনও ফ্লোরের দিকে তাকিয়ে, গলার ভেতরটা মনে হচ্ছে কিছু আটকে আছে, চোখ ঝাপসা হয়ে আসছে। এভাবে কারো হৃদয়ের স্পর্শকাতর জায়গায় আঘাত করা যে কতটা অন্যায় সেটা এখন টের পাচ্ছে। উচিত না এসব। কেন যে ওর ভাইয়ের কথা শুনতে গেল। এতক্ষণে মাহিদ ভাই ধীরে ধীরে চোখ ফিরিয়ে যারার দিকে তাকান। চোখে রাগের
চোখে রাগের আঁচ কমে গেছে, কিন্তু অভিমানের ছাপ এখন স্পষ্ট। ধীরে ধীরে উনি ওর চুলের ভেতর আঙুল ডুবিয়ে দিতে দিতে বলেন, আমার দুর্বলতা নিয়ে মজা করতে খুব মজা লেগেছে, তাই না? যারার কলিজাটা ধস পড়ে, চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। ঠোঁট কামড়ে কান্না চেপে ধরে বলে, আমি আমি সত্যি এতটা বাজে কিছু করতে চাইনি। আমি জানতাম না আপনি এতটা দুর্বল আমার চুলের প্রতি। আমার মাফ করে দিন মাহিদ ভাই। মাহিদ ভাই এবার হাত বাড়িয়ে ওর চোখের পানি মুছে দেন। ওর মুখটা এই এক মুহূর্ত কাদার জন্য লাল হয়ে গেছে। এক হাত দিয়ে ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দেন। তোর চুলে আমার প্রাণ ভ্রমর লুকিয়ে আছে রে যারা। যারা চোখ বুঝে নেয়, একটা দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসে। তখনই মাহিদ ভাই বলেন, ওঠ, তোর প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। যারা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, কারো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে গিয়ে চলে যায়। ওর পেছনে ঝাপশাসকে তাকিয়ে থাকেন মাহিদ ভাই। তিনি আবার দীর্ঘশ্বাস ফেলে সবাইকে দেখেন, তারপর জেহেরের দিকে তাকিয়ে বলেন, এই জেহেরকে তো আমি একদিন ঠিক করিয়ে ছাড়বো, সবসময় আমার পেছনে লেগেই থাকে। ঘরের এক কোণে দাঁড়িয়ে এলিজা চুপচাপ সব দেখছিল, চোখে একরাশ বিস্ময় আর মনে গুমড়ে ওঠা একটা কথাই ঘুরপাক খাচ্ছে। যারা সত্যিই ভাগ্যবতী, এমন ভালোবাসা এমন মায়া সবার কপালে জোটে না। বিকেলে হালকা রোদের ছোঁয়া পড়েছে শহরের রাস্তায়। জেহের, জিদান আর মাহিদ ভাই মিলে বেরিয়েছেন হালকা বাজার আর ঘোরাঘুরি করতে। হাঁটতে হাঁটতেই হঠাৎ মাহিদ ভাইয়ের মনটা খারাপ হয়ে যায়। এক সময়কার এ বাজারে সেই টং দোকানের আড্ডা, এক কাপ চায়ের ধোয়ার মাঝে হারিয়ে যাওয়া হাসি, গল্প, বন্ধুত্ব সবই এখন অতীত। এক এক বন্ধু এক এক দেশে, কেউ ক্যারিয়ার গড়ছে, কেউ সংসারে ডুবে, আর সেই স্মৃতিরা আজ কেবল বুকের ভেতর কুয়াশা হয়ে ঘুরে বেড়ায়। এত আপন বন্ধুগুলোর সাথে আর দেখা হয় না। এই বিষণ্ণ মুহূর্তে হঠাৎ জেহের বলে ওঠে, মাহিদ ভাই, আপনাকে তো অনেক কষ্ট দিয়েছি আগে, এখন একটু খুশি করি। হ্যাঁ। মাহিদ ভাই এক বুড়ো কুচকে জেহেরের দিকে তাকিয়ে বলেন, কি আবার? যদি আবার উল্টাপাল্টা কিছু করিস, তবে আগের মারগুলো সৌদি আসলে ঘাড়ে ফিরে দেব। জেহের হেসে বলে, আরে না না ভাই, এবার তোমার বউয়ের একটা উপহার। বউ? এই শব্দেই মাহিদ ভাইয়ের কপাল আরো কুচকে ওঠে। কি বললি? জেহের তখন একটা ইয়ারপড ধীরে ধীরে মাহিদ ভাইয়ের কানে গুঁজে দেয়। পাশে দাঁড়িয়ে থাকা জিদান বলে, দেখিস ভাই, কান্না আবার উড়িয়ে দেয়। জেহের গম্ভীর মুখে বলে, বিশ্বাস করো ভাই, এবার একটা অন্যরকম। হ্যাঁ। রেকর্ডটা চালু হয়। মাহিদের কানে প্রথমেই ভেসে আসে ওর ফুফুর কণ্ঠস্বর, তোমার ছেলে তো নিমক হারাম গো ভাবি। আজ 3-4 সপ্তাহ হয়ে গেল ফুপুর খবর নিল না। এমন নিমক হারাম ভাতিজা, আমি কি টাকা চেই নাকি যে ফোনটাও দেয় না? যারা ছ্যাত করে বলে ওঠে, এসব কেমন ধরনের কথা? একজন মানুষ 3-4 সপ্তাহ খবর নেয়নি বলেই সে নিমখারাম হয়ে গেল? এগুলো কেমন বিচার? ভাতিজা যখন নিকর্ম ছিল তখন তো ভাতিজা যেচে কথা বললেও আপনি পাত্তা দিতেন না, আর এখন এত ভালোবাসা? এসব বাজে কথা নিজের কাছেই রাখুন। শুনেননি নাকি তিনি দেশে আসবেন, তাই পেরেশান। তার মধ্যে এসব কথা, আদৌ আপনি ভাতিজাকে ভালোবাসেন না, সবই টাকার জোর আপনার। যারাকে থামিয়ে দিয়ে ফুপু বলে ওঠেন, তুই এত কথা কেন বলছিস? আমি ওর মায়ের সঙ্গে কথা বলছি। যারা আরো চটে গিয়ে বলে, বলবো, আমিই বলবো। আপনি আমার সামনে দাঁড়িয়ে এসব বলবেন আর আমি আমার মাহিদ ভাইকে নিয়ে, আর আমি চুপ করে থাকবো? এসব আজে বাজে কথা আর কখনো বলবেন না, নইলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ব্যাস, রেকর্ড শেষ। জেহের আর জিদান বাজার করছে আর মাহিদ ভাই রেকর্ডটা বারবার শুনছেন। তার মুখে ফুটে উঠেছে এক মিঠে হাসি। রেকর্ড শেষ, তবে মাহিদ ভাইয়ের মুখে সেই হাসিটা শেষ হয়নি। 3 বার, 4 বার, 5 বার তিনি রেকর্ডটা বারবার শুনছেন। চোখে মুখে এক অভিমান ভরা ভালোবাসার মিষ্টি আলো। তার যারা এখনো তাকেই ভালোবাসে, এখনো তার পক্ষে দাঁড়ায়, প্রতিবাদ করে। এই ভালোবাসাই তো জীবনের সবচেয়ে বড় পুরস্কার। এমন সময় জেহেরের ফোনটা মাহিদের পকেটে থাকায় সেটাতে কল আসে। স্ক্রিনে ভেসে ওঠে ফাহিম কলিং। মাহিদ ভাই কল ধরতেই ওপাশ থেকে তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার আসে, শেষ, আর তোকে আমার বোন দিব না। তুই মির্জাফরই করেছিস শালা। তোর সাথে মাহিদ ভাই আর জিহাদ ভাই, তোরা 3টাই মির্জাফর। মাহিদ ভাই হেসে বলেন, তুই তাহলে নবাব সিরাজ, আর আমরা 3জন তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? মাহিদ ভাইয়ের গলা শুনে ফাহিম কিছুক্ষণ থমকে যায়, গলা নিচু হয়ে আসে। তারপরও বলে ওঠে, হ্যাঁ, আমায় ঘুমিয়ে রেখে কিভাবে যেতে পারলি বাজারে? মাহিদ ভাই হাসতে হাসতেই বলেন, আচ্ছা 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 নবাব দাদা, চলে আয়, আমরা এখনো বাজারের পয়েন্টই আছে।
আসছি। ফোনটা কেটে যায় আর বাজারের বিকেলটা একটুখানি হাসিতে রঙিন হয়ে ওঠে। রাতের খাবারে সবাই একসাথে বসেছেন, যারাও খাচ্ছে বসে, তবে চুপচাপ মাথা নিচু করে। ওর এক পাশে মাহিদ ভাই, অন্য পাশে জিদান বসে আছে। মাহিদ ভাই বারবারই শুধু ওর দিকেই তাকাচ্ছেন, কিন্তু যারা একবারও ওর দিকে তাকায়নি। নীরব গভীর অভিমানে ডুবে আছে। ভীষণ অভিমান জমেছে ওর প্রিয় মানুষটার উপর। মাহিদ ভাই বুঝতে পারছেন ওনার প্রিয়তমা যে সীমাহীন অভিমান জমিয়ে বসে আছে ওনার উপর, তা খুবই ভয়ঙ্কর। হঠাৎ জারার বাবা মাহিদ ভাইকে উদ্দেশ্য করে বলেন, তো বাবা এখন কি করা হচ্ছে তোর? নিজের বাবার মুখে এমন কথা শুনে যারা হঠাৎ মাথা তুলে চমকে তাকায় তার দিকে। বাবা বাবা বলে ডাকছেন মাহিদ ভাইকে? অবিশ্বাস্য। সত্যি, টাকার কি ভয়ঙ্কর ক্ষমতা। যার টাকা আছে তার এত কদর, এত সম্মান। আর কয়েক বছর আগেও এই একই টেবিলে বসে সেখানে তারা এই মাহিদ ভাইকে অপমান ছাড়া আর কিছুই দেননি কেউ। তখন সেই অপমানগুলো যারা শরীর ভেদ করে বুকের ভেতরে বিঁধে যেত প্রতিবার। মাহিদ ভাই যারার এমন চমকে তাকানো দেখে বুঝে যান সে কেন এমন করে তাকিয়েছেন। হয়তো মনে মনে তাচ্ছিল্য করছে, কারণ খুব ভালো করেই তিনি জানেন যারা একসময় তাকে অপমান করত। আজ যদি ভালোবেসে কথা বলে তা যারার সাথে শুধুই ঠাট্টা মনে হবে। তবুও তিনি মুচকি হেসে যারার দিকে একবার তাকিয়ে বলেন, ওই নিজের প্রাপ্তি বলছে তার সঙ্গে নিয়ে আবার স্পেনে চলে যাব। কেউ কিছু বুঝে উঠতে পারে না প্রাপ্তি মানে কি, তবে জারার বাবা ঠিকই বুঝে যান মাহিদ ভাই যে তার মেয়েকেই বোঝাচ্ছেন। উনি মুখে হালকা হাসি এনে বলেন, বাবা পারবি তো সেটেল হতে, বিরাট টাকার দরকার পড়তো। মাহিদ ভাই আবারও মুচকি হেসে মুখে খাবার তুলে নিতে নিতে বলেন, চিন্তা করবে না চাচ্ছু, এই 5 বছরে যা কামিয়েছে তাতে একেবারে সেটেল হয়ে আরো 5 বছর বসে কাটাতে পারবো অনায়াসে। জেহের এখন গলা উঁচিয়ে বলে ওঠে, হ্যাঁ আবু, সেই তো মাহিদ ভাই তো কোম্পানি ছাড়াও ফ্রিল্যান্সিং করেন, ডলার আর ডলার ওনার অ্যাকাউন্টেই ঢুকে। জারার বাবা চোখ গরম করে জেহেরের দিকে তাকিয়ে বলেন, চুপ থাকবি, সবসময় বড়দের মাঝে কথায় হাত ঢুকাবি না। ঠিক তখনই হঠাৎ কাশি উঠে যায় জারার। বেশ অস্বস্তি পড়ে যায় সে। মাহিদ ভাই দ্রুত ওর সামনে পানির গ্লাস এগিয়ে দেন, অস্থির গলায় বলেন, নে পানি খা। যারা গ্লাসে ঠোঁট ছুঁয়ে চোখ তুলে তাকায় মাহিদ ভাইয়ের দিকে, আর তিনি ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দেন। এমন সময় মাহিদ ভাইয়ের আম্মু এগিয়ে এসে বলেন, এই মেয়েটাও না সব সময় এমন করে, দেখে খাবে না মা? গত মাসে তো অসুস্থ হয়ে হসপিটালে ছিল, সেই অসুস্থতার ছায়া এখনো যায়নি শরীর থেকে। মাহিদ ভাই থমকে যান। যারা হসপিটালে ছিল, কিন্তু জিদান তো একবারও কিছু বলেনি। মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, কেন আম্মু? তখনই ওনার বাবা বলে ওঠেন, আর বলিস না বাবা, ওর মাথার ব্যথার সমস্যা অনেক বেড়ে গিয়েছিল, ব্যথায় তো চিৎকার করতে করতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। মাহিদ ভাই ধীরে ধীরে জারার হাত থেকে গ্লাসটা নিয়ে টেবিলে রাখতে রাখতে জিদানের দিকে কঠিন চোখে তাকান আর ফিসফিসিয়ে বলেন, বাহ, মানুষ হসপিটালে ভর্তি হয়, অসুস্থ হয়, আবার সুস্থ হয়ে বাড়িও ফিরে আসে, আর আমি কিছুই জানি না। জিদান মেকি হেসে ওনার দিকে তাকায়। আজ হয়তো মার খাবে জানে সে, তবু কারণ ছিল বলেই জানায়নি। যারা বেশ ঘাবড়ে যায়। এই অবস্থা এখন কি করবে ঠিক বুঝে উঠতে পারে না। ধীরে ধীরে নড়ে উঠে দাঁড়ায়। মাহিদ ভাই এটা দেখে বলে ওঠেন, কি রে, খাও শেষ না করে কোথায় যাচ্ছিস? যারা ওনার দিকে তাকায় না, চোখ না তুলেই বলে, খেতে ইচ্ছে করছে না। এই কথা বলে চলে যায়। কিছু ভালো লাগে না ওর, সবকিছু বিরক্ত লাগে এখন, সবকিছুই। ছাদে দাঁড়িয়ে আছে যারা। বৃষ্টি হয়েছিল খুব, এই একটু আগেই বৃষ্টি থেমেছে। চারিদিকটা ধুয়ে মুছে এক অন্যরকম ভয়ঙ্কর সুন্দরতায় ভরে উঠেছে। হালকা বাতাস বইছে চারপাশে, মনে হচ্ছে প্রকৃতি নিজ হাতে গড়ে তুলেছে এক রহস্যময় রাত্রির আলপনা। এই সৌন্দর্যের মাঝখানে দাঁড়িয়ে যারা ব্যস্ত কোরআনের তেলাওয়াতে। অন্যদিকে মাহিদ ভাইয়ের মনটা বড্ড অস্থির। দেশে আসার আরো 5 দিন কেটে গেছে, কিন্তু শান্তি নেই ওনার অন্তরে। আর ওনার অন্তরের এই অশান্তির কারণ ওনার প্রিয়তমা যারার রাগ অভিমান যে ওনার প্রিয়তমাকে ছায়ার মতো আচ্ছন্ন করে রেখেছে। মাহিদ ভাইয়ের তো এখন আর এলিজার পাশে দাঁড়াতেও সাহস হয় না। যদি যারা দেখে ফেলে তো আবার উল্টো বুঝবে। ওনার যারা তো খুব জেদি, ওনার প্রিয়তমা তো চরম জেদে ভরা এক কোমল হৃদয়ের অধিকারিণী। এসব ভাবতে ভাবতেই ছাদে উঠে আসেন মাহিদ ভাই। কি করবেন আর, ঘুমও নেই চোখে এই কয়দিন ধরে। অথচ স্পেনে থাকতে এই ঘুমই ছিল ওনার সবচেয়ে বড় শত্রু। কাজের সময় ঘুমে প্রচুর যন্ত্রণা দিত।
কিন্তু এখন আর ঘুম আসে না, আসবেই বা কি করে? সারাদিন তো কোনো কাজ নেই, ক্লান্তি নেই, তাই ঘুমও নেই। মাহিদ ভাই নিজের ঘুমের এই চরম ইতিহাস মনে করতে করতে ছাদে পা রাখেন আর সেখানেই থমকে যান। কান্নায় ভেঙে পড়া গলায় শুনতে পান, আর তুমি মানুষদেরকে সতর্ক করো, যেদিন তাদের উপর আযাব নেমে আসবে, অতঃপর তখন যারা জুলুম করেছে তারা বলবে, হে আমাদের রব, তুমি আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও, আমরা তোমারটাকে সাড়া দেব এবং রাসূলদের অনুসরণ করব। ইতিপূর্বে তোমরা কি কসম করনি যে তোমাদের কোনো পতন নেই? সূরা ইব্রাহিম আয়াত 44। যারার কণ্ঠে ভেসে আসা উক্ত আয়াতখানা ওনার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। এই আয়াতখানা ভয়ানক রকমের বিঁধে যায় অন্তরে, গলা শুকিয়ে আসে ওনার সাথে সাথে। মুহূর্তে মনে হয় এই দুনিয়া, এই আলো, এই সুখ, এই অজস্র চাওয়া পাওয়া সবই এক ক্ষণিকের মোহ, সব পানসে লাগে হঠাৎ করে। যারা থেমে যায়, কিছু একটা টের পায় পেছনে, মনে হয় কেউ পেছনে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, এই রাতে 11টার সময় কে আসবে ছাদে? যারার মনে ভয় জাগে, জিনটিন নয় তো, এটা ভেবেও আল্লাহ আল্লাহ বলে ধীরে ঘুরে দাঁড়ায়। আর তখনই দেখে না, জিন নয়, এটা তারই প্রিয় পুরুষ, তার প্রিয় মাহিদ ভাই। ওনাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে যারা, তবে সব সময়ের মতো অভিমান নিয়ে আজ আর পালায় না, নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। খুব ইচ্ছে করে ওনার সাথে এক গাল কথা বলতে, তাই দাঁড়িয়ে ওনার পানে তাকিয়ে বলে, মাহিদ ভাই, আপনি এত রাতে ছাদে? যারার এমন প্রশ্নে খানিকটা চমকে ওঠেন উনি। যারার প্রশ্নে খানিক চমকে উঠলেও ভেতরে ভেতরে খুব খুশি হন মাহিদ ভাই। যাক, ওনার যারা ওনার সাথে কথা বলেছে, তাও নিজের ইচ্ছেতে। এক পশরা প্রশান্তি ঢেউ খেলে যায় এতেই মাহিদ ভাইয়ের অন্তরে। চুপচাপ ওর দিকে তাকিয়ে থাকেন তিনি। পরনে সাদা কটন নেটের ড্রেসে মনে হচ্ছে ওনার প্রিয়তমা চাঁদের মতো ধরা দিয়েছে এই বৃষ্টি ভেজা রাতের আলো আধারিতে। মাথায় ওড়না টানা, কপালের এক পাশে বাতাসে দুলে ওঠা কিছু চুল, আহা কি মারাত্মক সুন্দর। মাহিদ ভাইয়ের চোখে আটকে যায় ওনার প্রিয়তমার মারাত্মক চোখে, যে চোখ দুটো বিদ্ধ ঠিক ওনার দিকেই। মাহিদ ভাই নিজের প্রিয়তমার পানে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বুক চেপে ধরেন। বুকে ব্যথা উঠে গেছে এই উপচে পড়া সৌন্দর্য দেখে। ঝিমঝিম করে ব্যথা শুরু হয়ে গেছে বুকে। যারা এটা দেখে বেশ ঘাবড়ে গিয়ে বলে, কি হয়েছে মাহিদ ভাই, ঠিক আছেন তো আপনি? মাহিদ ভাই মাথা নিচু করে ফিসফিস করে বলেন, ভালো নেই রে। যারা বেশ অস্বস্তিতে পড়ে যায়, এই পুরুষ হঠাৎ বুকে হাত দিচ্ছেন কেন? কিছু হয়নি তো আবার? এটা ভেবে যারে ওনার একটু কাছে এসে জিজ্ঞেস করে, কিছু হয়েছে? কষ্ট হচ্ছে মাহিদ ভাই? মাহিদ ভাই মাথা নাড়িয়ে উত্তর দেন, হ্যাঁ হচ্ছে, খুব কষ্ট হচ্ছে রে। যারা কয়েক মুহূর্ত চুপ থেকে ওনার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, অতঃপর বলে, বুঝেছি, এলিজা চলে যাবে তাই কষ্ট হচ্ছে। মাহিদ ভাই বেশ বিরক্ত হন। সেই এলিজা, আরে এই যারা সারা দিন এলিজা এলিজা করে কেন? কিছু বললেই এলিজা। মাহিদ ভাই আবার হঠাৎ ধমকে ওঠেন, কি হচ্ছে তোর? তুই এলিজা এলিজা কেন শুধু করছিস? আরে কেউ না এলিজা আমার, কেউ না ও, আমি কেন কষ্ট পাবো ওর যাওয়াতে? এটা শুনে যারা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তাহলে কষ্ট কেন হচ্ছে? মাহিদ ভাই ওর চোখে চোখ রেখে বলে, তোর জন্য হচ্ছে। যারা ভ্রু কুচকে প্রশ্ন করে, আমার জন্য? আমি কি করেছি মাহিদ ভাই? মাহিদ ভাই তাচ্ছিল্য করে বলে, কি করিস রে তুই সেটা বল। আচ্ছা, তোর কি খুব ভালো লাগে আমি কষ্ট দিতে? খুব ভালো লাগে। আচ্ছা, তুই সেই যে আমার কষ্টে তুই কাঁদতি, তাহলে তুই কেন এমন করছিস? যারা থতমত খেয়ে যায়, আর কিছু বলে না, চুপচাপ পা বাড়ায় ছাদ থেকে চলে যাওয়ার জন্য। এখানে থাকা সম্ভব না, এই পুরুষের মতিগতি ভালো নয়। জেদ ধরে বসে যাবে এলিজাকে নিয়ে কেন বলে এটার উত্তর শুনতে। কিন্তু আজ আর রেহাই নেই। মাহিদ ভাই খপ করে ওর হাত ধরে ফেলেন, এক টানে ওকে নিজের সামনে এনে দাঁড় করান। ওর পানে তাকিয়ে শক্ত গলায় জিজ্ঞেস করেন, আজ তোর বলতে হবে কি দোষ আমার, কি পাপ করেছে আমি, আর কি করলে ক্ষমা পাবো আমি? কিন্তু যারা বলে শুধু নিজের হাত ছাড়াতে চেয়ে মোচড়াতে বলে, আমায় যেতে দিন। মাহিদ ভাইও নাছোড়বান্দা, তিনিও জেদ নিয়ে ওকে নিজের বুকের সামনে টেনে ধরেন। ওর মুখের ন্যায় মাথা নিচু করে তাকিয়ে জিজ্ঞেস করে, না, আজ তোর বলতে হবে কেন তুই এমন করছিস, বল আমায় বল। যারা দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, মাহিদ ভাইয়ের উষ্ণ শ্বাস ছুঁয়ে যাচ্ছে চোখে। খুব রাগ হয়, ওনার দাঁত চেপে ওনার চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, কি বলবো আমি? কিচ্ছু বলার নেই আমার। কাকে কি বলবো? কে আপনি আমার?
এটা শুনে মাহিদ ভাইয়ের প্রাণ হাতে আসার উপক্রম। উনি ধীরে ধীরে ওর গালে হাত রাখেন, নিজের বৃদ্ধা আঙ্গুলটি বুলিয়ে দেন ওর নরম গালে, আর অস্থির গলায় বলেন, আমি তোর মাহিদ ভাই, আমি তোর প্রিয় পুরুষ, তোর আপন পুরুষ, তোর একান্ত পুরুষ, তোর মাহিদ ভাই। যারা নিজেকে আটকাতে রাখতে পারে না, ওনার হাত ঝাঁকি মেরে সরিয়ে দেয়। রাগ মাথা চড়ে যায়, রাগে ফুঁসে ওঠে, কাপা গলায় বলে, আমার চাই না সেই প্রিয় পুরুষকে। যেই পুরুষ 5 বছর আমার সাথে কথা না বলে থাকতে পারে, সে কেমন প্রিয় পুরুষ? যে পুরুষ নিজের প্রিয়তমার খোঁজ নেয় না। মাহিদ ভাইয়ের বুকটা কেমন খচ করে ওঠে, মনে হয় কেউ কলিজা খানা মুঠো করে টেনে ধরেছে। অসহায় হয়ে পড়েন তিনি। কিছু বলতে যাবেন, ঠিক তখনই যারা ফুপিয়ে কেঁদে ওঠে। ওনার দিক তাকিয়ে বলে, কি করে পারলেন? ভেতরের সব অভিমান দলা পাকিয়ে আসে যারার, কথা আটকে যায় গলায়। তাও ঢোক গিলে বলে, কি করে পারলেন এত নিমখারামি করতে? ভালোবাসেন আপনি আমায়, আর এই তার নমুনা। 5 বছরের মধ্যে একটা দিন কথা বলে কি হতো? ওনার থেকে কিছুটা দূরে গিয়ে হাত দিয়ে নাক মুছে মুছে নিয়ে যারা আবার বলে, আমার সাথে কথা বলেননি কেন? বাড়ির সবার সাথে তো ঠিকঠাক কথা বলেন, তাহলে আমি কি দোষ করেছিলাম? আমার কি কোনো দোষ ছিল? মাহিদ ভাই, আমি কি দোষ করেছিলাম বলুন না। কি এমন দোষ ছিল আমার? বলুন তো, আমি কি পাপ করেছিলাম যে আমার সাথে একটা দিনও কথা বলার ইচ্ছে হলো না আপনার? মাহিদ ভাই চুপ, ভীষণ অসহায় হয়ে পড়েন। উত্তর আছে ওনার কাছে, কিন্তু মুখে আনার সাহস নেই। ওনার যারার এই কান্নার দহনে দগ্ধ করে ওনাই। হাত বাড়িয়ে বলেন, দেখ, কারণ আছে এর। যারা তার ছেলের হাসি দিয়ে বলে, হ্যাঁ আছে তো, কারণ আছে। আমার সাথে কথা বলে আমি টাকা পয়সা চেয়ে বসতাম, বউয়ের দায়িত্ব আপনার ঘাড়ে দিয়ে দিতাম, তাই না মাহিদ ভাই? কিন্তু যারা থেমে গিয়ে ওনার পানে তাকিয়ে বলে, বিশ্বাস করুন মাহিদ ভাই, আমার টাকা পয়সা বিলাসিতা কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমার শুধু আমার মাহিদ ভাইকে চাই, সব সময়ের জন্য চাই, সারা জীবনের জন্য চাই, পরজীবনের জন্যও আমার আপনাকে চাই। শুধু মাহিদ ভাইকেই চাই আমার। মাহিদ ভাইয়ের ভেতরটা ফেটে যাচ্ছে এমন আকুতি শুনে কিচ্ছু বলেন না, চুপচাপ সব অভিযোগ, সব কান্না শুধু শুনে যান। আজ শোনার পালা। যারা ঢোক গিলে আবার বলে, কিন্তু আফসোস, আমার মাহিদ ভাইয়ের তো ওনার যারার কথা মনে নেই। জানেন মাহিদ ভাই, আপনি যখন সবার সাথে কথা বলতেন, আমার সাথে বলতেন না, তখন প্রথম প্রথম খুব কষ্ট হতো আমার। মনে হতো আমার ভেতর থেকে কেউ আমার প্রাণটা ছিঁড়ে নিয়ে গেছে। জানেন মাহিদ ভাই, আমি না, আপনি একবারের জন্যও আমার সাথে কথা বলেন, শুধু একবার বলেন, সেই চাওয়ায় রাতের পর রাত তাহাজ্জুদের সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম। কিন্তু আপনি কখনোই আমার সাথে কথা বলেননি। সায়রার সাথে যখন কথা বলতেন, লুকিয়ে সেগুলো রেকর্ড করে এনে শুনতাম। আমি কি করতাম? আপনার গলার আওয়াজ তো শোনার দরকার হতো, নাহলে যে জান বেরিয়ে যেত, আমার দম বন্ধ হয়ে যেত। জানেন মাহিদ ভাই, এই 5 বছরে ঈদের দিনে সবচেয়ে বেশি আগ্রহী থাকতাম এই আশায় যে হয়তো ঈদের দিনে আপনি আমার সাথে কথা বলবেন। কিন্তু হায় আফসোস, আপনি কোনোদিন মনেও করেননি আমার কথা, কাউকে জিজ্ঞেসও করেননি। একটুখানি থেমে যারা ওনার পানে তাকিয়ে ফিসফিস করে বলে, আচ্ছা, আপনার কি একটিবারের বারো মনে পড়তো না আমার কথা, যে আমি মরে গেছি না বেঁচে আছি? যারা নিজের চোখ মুছে নিয়ে আবার বলে, ধীরে ধীরে নিজেকে বোঝাতে সক্ষম হই। এই একটা বছর একটু পাগলামো ছেড়েছি, না তো রাতে ঘুম হতো না। আপনি তো খুব সুখেই ছিলেন প্রিয় নারীকে নিয়ে। আপনি আমায় ভালোবাসবেন না, আগে যদি বলতেন তাহলে আপনাকে পাওয়ার আশা করতাম না আমি। এ বলে হাসতে চায় যারা, কিন্তু পারে না। কান্না ফেটে পড়ে বুক থেকে, মুখ চেপে ধরে। মাহিদ ভাই প্রিয়তমার এই অভিযোগ শুনছেন, উনি বড্ড অসহায় আজ। এই অভিযোগের কাছে উনি একেবারেই পরাজিত। ধীরে গলায় জিজ্ঞেস করেন, আমার প্রিয় নারীকে আমি নিজে তো জানি, তুই কি করে জানলি? যারা তাচ্ছিল্য ভরে মাহিদ ভাইয়ের চোখে চোখ রেখে বলে, কেন এলিজা, বোকা ভাববেন না আমায়, সব বুঝি আমি। স্পেন যাওয়ার পরই তার সাথে এয়ারপোর্টে তোলা পিক পোস্ট করেছিলেন আপনি সোশ্যাল মিডিয়ায়। তারপর তাদের বাড়িতে থেকেছেন, তার সাথে 5 বছর অনেক সময় পার করেছেন, অনেক ছবিও পোস্ট করেছেন, তার সাথে তো দেশে এসেছেন, সবই বুঝি। আর আমি এটাও জানি কেন এসেছেন। যারা জোর করে হেসে বলে, আপনি আমায় তালাক দিতে এসেছেন তাই না? আমায় ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করতে তাই না? মাহিদ ভাই থমকে যান। মনে হয় এই মুহূর্তে হার্ট অ্যাটাক করবেন, এমন অনুভব হয় ওনার। কি বলছে এই মেয়ে? এত কিছু ভেবে বসে আছে। নিঃশ্বাসটা আটকে আসছে ওনার। যারা ছলছল চোখে ওনার দিকে তাকিয়ে বলে, আমি আপনাকে ডিভোর্স দিব না। আমি নিজের পক্ষ থেকে আপনাকে কখনোই ছাড়বো না। তবে
আপনার ইচ্ছে হলে আপনি আমায় তালাক দিতেই পারেন, এতে আমি কোনো বাধা দিব না। তবে যারা থেমে যায়, কিছু মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকে ওনার পানে। মাহিদ ভাইও ওর দৃষ্টির ভেতরে ডুবে যান, একেবারে নিঃশব্দে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে যারা বলে, আমি বাঁচলে আপনার নামেই বাঁচবো, মরলে আপনার নামেই মরবো। মাহিদ ভাই, আপনার উপর থেকে নিজের দাবি আমি কখনোই ছাড়বো না। এই বলে যারা চোখ পানিতে ভরে ওঠে, ভিজে দৃষ্টিতে চেয়ে থাকে মাহিদের চোখে, কাপা কণ্ঠে বলে, আমি আপনাকে খুব ভালোবাসি, খুব। সেই ছোট্টবেলা থেকে আমি আপনাকে ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি আপনাকে। কিন্তু আফসোস, আপনি আমার হয়েও আমার হননি। তারপর চোখ নামিয়ে নিঃশ্বাস টেনে আবার বলে, তালাক দিয়ে দিতে পারেন আমায়, বিয়ে করে নিন আপনার প্রিয় নারীকে, যত দ্রুত সম্ভব চলে যান দেশ থেকে। আবারও একটু থামে, গলায় কান্না লুকিয়ে বলে, আপনি আপনি আমার দুর্বলতা, আপনার প্রতি আমি অসহায়, খুব অসহায়। তাই তো আপনি অন্য নারীর এটা জেনেও ভীষণ ভালোবাসি আমি আপনাকে। যারা নিজের অন্যায় নাক মুখ মুছে বলে, এগুলো বলার ইচ্ছে ছিল না, কিন্তু বলেই দিলাম যাতে এগুলো আপনাকে না বলার আফসোস কখনোই করতে হয় না। আমি কখনোই আপনাকে ভুলবো না, নিজের শেষ নিঃশ্বাস অবধি আমি নিজের মাহিদ ভাইকে ভালোবেসে যাব। মাহিদ ভাই আর কিছু শুনতে পারে না, আর শক্তি নেই, বুকটা ভারী হয়ে গেছে, দম আটকে আসছে ওনার। এই অভিযোগের ভার, এই ভালোবাসার আকুতি সব মিলে তিনি নিজেই ভেঙে পড়েন ভেতরে ভেতরে। সহ্য হয় না প্রিয়তমার এমন আকুতি, তাই জাপটে গিয়ে প্রাণ প্রিয়তমা যারাকে প্রথমবারের মতো নিজের বুকের ভেতর চেপে ধরেন মাহিদ ভাই। যারাকে শক্ত করে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে মিশিয়ে নেন। এই বুঝি হারিয়ে যাবে, সত্যি হারিয়ে যাবে, তাই উনি এভাবে আঁকড়ে ধরেন আপন প্রিয়তমাকে। যারা কাঁধে মুখ গুজে দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠেন মাহিদ ভাই। এই কান্নায় কণ্ঠটা কাঁপছে, এই কান্না যে এক ভয়ঙ্কর অভিযোগ নিয়ে নেওয়ার কান্না। কান্না ধমকে ধমকে বেরিয়ে আসছে গলা বেহেদ করে ওনার। যারার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, তোর সাথে 5 বছর তো দূরে থাক, 5 সেকেন্ডের কথা না বলে থাকতে চাইনি রে। কিন্তু বিশ্বাস কর, পরিস্থিতি আর শুধু টাকে আমায় বাধ্য করেছে এমনটা করতে। আমাদের আপন জনিয়ে আমাদের এই বিচ্ছেদ তৈরি করেছে। তোকে ছাড়া থাকতে, তুই ছাড়া বাঁচতে আমি পারবো না। তুই আমার জীবনের রং। খুব ভালোবাসি তোকে রে আমি, খুব ভীষণ ভালোবাসি তোকে আমি। আল্লাহর কসম খেয়ে বলছি, এই দুনিয়ায় আমি কোনো নারীর দিকে তাকাইনি প্রিয় নারী হিসেবে। আমার চোখ, আমার অন্তর প্রিয়তমা বলতে শুধু তোকে, শুধু প্রিয় যারাকে চেনে। এলিসার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি স্পেন যাওয়ার পর ওদের বাড়িতে ছিলাম মাত্র 18 দিন, তারপর হোস্টেলে থেকেছি। বিশেষ কর ওইসব পোস্ট আমার করা নয়, তুই তো দেখেছিস। এগুলো তো ট্যাগ দেওয়া, আমি পোস্ট করিনি, আমি ওকে ইচ্ছে করে নিই নি। ও নিজে এয়ারপোর্টে এসে হঠাৎ জানায় টিকিট কেটে নিয়েছে, আমার সাথে বাংলাদেশে দেখতে আসবে, তাই বাধ্য হয়ে নিয়ে আসতে হয়েছে। আমি প্রিয় নারী বলতে, শখী নারী বলতে, প্রাণ বলতে, ভালোবাসা বলতে শুধু একজনকে বোঝে, সেটা তুই। যারা এগুলো শুনে কিছু সময় চুপ থাকে, কিন্তু তারপর নিজেকে ছাড়িয়ে নিতে চায়, বলে, সব মিথ্যা, সবটা মিথ্যা। আপনি মীর জাফর, আপনি আমায় ভুলে গিয়েছিলেন। মাহিদ ভাই যারার কাঁধ থেকে মুখ তুলে অন্যায় তাকান, হাত বাড়িয়ে যারার গালে পানি মুছে দেন। ওর নাক মুখ লাল টকটকে হয়ে গেছে কান্নায়, ভেজা চোখে গভীর গলায় বলেন, তোমায় এই জীবনে কি পরের জীবনে বলে সম্ভব না আমার পক্ষে, আমার প্রাণ প্রিয়তমা। যারা থমকে যায়, সত্যি বলছেন নাকি মিথ্যে প্রতিশ্রুতি? নিজেকে আবার ছাড়িয়ে নিতে চায় যারা, কাপা গলায় বলে, মিথ্যা প্রতিশ্রুতি আমি চাই না। মাহিদ ভাই ওর 2 হাতে নিজের হাত মুঠোয় নেয়, ওর চোখে চোখ রেখে বলেন, আমি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছি না যারা, আমি তোকে নিজের করতে এসেছি। তোর জন্য ফর্মেট রেডি করেছে যাতে তোকে সাথে করে স্পেনে নিয়ে যেতে পারি। যারা কিছুই বুঝে না, সেই অবুঝের মতো বলে, না, আমি এসব মিথ্যে কথায় আর বলবো না। কিছু পুরুষ খুব স্বার্থপর হয়, ছলনা করে, আপনিও তেমন। মিথ্যে বলছেন আপনি। মাহিদ ভাই চোখ মুখ মুছে বলেন, দাঁড়া, তোকে প্রমাণ দেখাচ্ছি। তিনি ফোন বের করেন, গ্যালারি খুলে কিছু কাগজপত্রের ফর্মের ছবি ওর সামনে তুলে ধরেন, জোর দিয়ে বলেন, আমি শুধু তোর জন্য না, আমাদের পুরো ফ্যামিলির জন্য গত 2 বছর ধরে প্রাণপণের চেষ্টা করে যাচ্ছে যেন সবাইকে একসাথে নিয়ে যেতে পারি। আমার অফিসের বসকে কত বুঝিয়ে, কতভাবে চেষ্টা করে অবশেষে সম্ভব হয়েছে। জাহির, হুমায়রা, জিদান, শায়রা ওরা সবাই নিজেদের ওয়ার্ক ফরম্যাটের মাধ্যমে চলে যাবে। আর আমি আমাদের একটা বড় ভিলা কিনেছি আমাদের সবার জন্য, যেন কেউ আলাদা না থাকে,
সবাই একসাথে থাকতে পারে। এই হাড় ভাঙা পরিশ্রম, দিন রাত এক করে স্পেনে সবাইকে নেওয়ার পেছনে একটা মাত্রই কারণ, তুই। কারণ আমি জানি তুই পরিবার ছাড়া থাকতে পারিস না, আর আমি নিজেও চাই না আমাদের সন্তানরা দাদা দাদি মামা খালা ফুপু চাচা থেকে আলাদা হয়ে বড় হোক। আমি চাই একসাথে বাঁচতে, একসাথে হাঁটতে, একসাথে জীবন কাটাতে। কিন্তু তুই তুই তো আমার অবস্থানটা বুঝছিস না। আমার সামনে আসতেও তোর দ্বিধা লাগে। আমারও তো ইচ্ছে হয় তোকে এক ঝলক দেখার, একটু কথা বলার, একটু তোর কণ্ঠ শোনার। হ্যাঁ, আমি স্বীকার করছি 5 বছর তোর সঙ্গে কথা বলিনি, কিন্তু বিশ্বাস কর তোর থেকে বেশি আমি দহনে পড়েছি। তোর সঙ্গে কথা না বলার যন্ত্রণাটা আমাকে সবচেয়ে বেশি ছিঁড়ে খেয়েছে। কিন্তু কি করতাম বল, একটা জঘন্যতম পেছন ছিঁড়ে নেওয়ার কারণ ছিল, যার জন্য তোর থেকে দূরে সরে যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। আর আজ এই কারণে এত অভিমান, এত দূরত্ব। তুই কি সত্যি ভাবিস আমি তোকে ছাড়া এক মুহূর্ত শান্তিতে থাকতে পারি? এবার বল, কি করলে তোর অভিমান ভাঙবে? বল, আমি মরে যাই, নিজের প্রাণ দিয়ে দিই, দিলে কি বিশ্বাস করবে কতটা ভালোবাসি তোকে আমি?